বাংলার মানুষের রায় এখন ইভিএমে। ইভিএম রয়েছে বিভিন্ন স্ট্রং রুমে, সেখানে কড়া নিরাপত্তা। আসল কাজ গণনাটা এখনও বাকি। মানুষ যে ভোটটা দিয়েছে সেই ভোট গণনার সময় তো মানুষ থাকবে না, তাই অনেক বেশি দায়িত্ব এখানে নির্বাচন কমিশনের, সেই ভোট যেন সঠিকভাবে গণনা করা হয়। এবার তাই পুরনো বেশিরভাগ নিয়ম বদলে গেল ভোট গণনায়। এবারে কিভাবে ভোট গণনা হবে এবং তার নিয়ম কি কি, কোন জায়গাগুলোতে সতর্ক থাকতে হবে যাতে কারচুপি এড়ানো যায়, সেটা আমি আপনাদের ধাপে ধাপে বলবো। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা ইতিমধ্যেই প্রয়োগ করা হয়ে গিয়েছে সব স্ট্রং রুমে। মানে কোথাও 5 জন একসঙ্গে জটলা করতে পারবে না, যেতে পারবে না। 2021 সালেও এই রাজ্যে ভোট গণনার কেন্দ্র ছিল 108টি। সপ্তাহ দুয়েক আগে এই 108 থেকে কমিয়ে গণনা কেন্দ্রের সংখ্যা করা হয় 87। এরপরে একেবারে শেষ মুহূর্তে এসে আরও 10টি গণনা কেন্দ্র কমিয়ে দেওয়া হয়েছে। এখন রাজ্যের 294টি আসনের ভোট গণনা হবে 77টি গণনা কেন্দ্রে। আমি যখন এই প্রতিবেদন রেকর্ড করছি তারপরেও গণনার মাঝে যেটুকু সময় বাকি আছে তাতে আরও গণনা কেন্দ্রের সংখ্যা কমে যেতে পারে, এটা আমরা নির্বাচন কমিশন সূত্রেই জানতে পারছি। এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা গণনা কেন্দ্রে পর্যবেক্ষকের দায়িত্বে থাকবেন। কমিশন জানিয়েছে যেটা অতীতে কখনো হয়নি। এবার গণনা কেন্দ্রে ঢোকার আগে ত্রিস্তরীয় যাচাইকরণ হবে। এটা কীরকম? নিরাপত্তা ব্যবস্থা যাতে নিশ্চিত থাকে তার জন্য গণনা কেন্দ্রে যে একদম মূল গেট, সেখানেই যে কোনো ভোটকর্মী হোক বা আধিকারিক বা নিরাপত্তা কর্মী কিংবা রাজনৈতিক দলের এজেন্ট, তিনি যখন প্রথম ঢুকবেন তার আইডি কার্ড পরীক্ষা করা হবে। আইডি কার্ড মানে নির্বাচন কমিশন যে কার্ড দিয়েছে সেই কার্ডটা নিয়েই ঢুকতে হবে। গণনা কেন্দ্রে যাওয়ার পর ভোট কর্মীরা আবার আইডি কার্ড যাচাই করবেন। একেবারে শেষে যখন যেখানটায় গণনা হবে সেই কাউন্টারে যাওয়ার আগে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবার ফাইনাল চেকিং করবে সেই কার্ড। এবং আপনাদের জানাই, এই প্রথমবার কার্ডে থাকছে কিউআর কোড। কিউআর কোড স্ক্যান করলে স্পষ্টভাবে বেরিয়ে আসবে যিনি ঢুকছেন তার নাম কি, তিনি কেন ঢুকছেন, কী দায়িত্বে রয়েছেন, তার জন্ম তারিখ, ঠিকানা, ভোটার আইডি নম্বর, এসব কিছুই। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদকে বলে দেওয়া হয়েছে গণনার দিন কোথাও যেন লোডশেডিং না হয়। যদি কোনো কারণেও যান্ত্রিক ত্রুটি হয় তার জন্য আলাদা ব্যবস্থা রাখছে নির্বাচন কমিশন। গণনা কেন্দ্রের একেবারে বাইরে থাকবে মিডিয়া সেন্টার। সংবাদকর্মীরা সেখানে থাকতে পারবেন, কিন্তু এতদিন সংবাদকর্মীদের মধ্যেও ভেজাল মিশিয়ে দেওয়া হতো, তারা আদতে রাজনৈতিক দলের হয়ে কাজ করত। সেটাও এবার করা যাবে না, কারণ কমিশন এবার গণনায় যাওয়ার জন্য সাংবাদিকদের জন্য আলাদা কার্ড তৈরি করেছে এবং সেই কার্ড চেকিং করবেন নিরাপত্তারক্ষী মানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কর্মীরা। এবার বলবো গণনার পদ্ধতি। 4 মে সোমবার মানুষের রায় গোনার কাজ সকাল 8টা থেকেই শুরু হবে। কমিশন যেটা বলছে যে প্রথম 4 রাউন্ড গণনার পর 12টা নাগাদ একটা ইঙ্গিত পাওয়া যাবে যে কি হতে চলেছে। গণনা হবে পোস্টাল ব্যালট আর ইভিএমের। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, পোস্টাল ব্যালট কাউন্টিং সবথেকে জটিল একটা বিষয়। এক্ষেত্রে প্রশিক্ষিত এবং শক্তপোক্ত কাউন্টিং এজেন্ট অবশ্যই রাখতে হবে, কারণ যে রিপোর্ট আসছে তাতে বোঝা যাচ্ছে পোস্টাল ব্যালটে বেশিরভাগ ভোটই বিজেপিতে পড়েছে। এর কারণও আছে। পোস্টাল ব্যালটে ভোট সাধারণত দিয়ে থাকেন ভোটের কাজে নিযুক্ত সরকারি কর্মীরা, আর দীর্ঘদিনের বঞ্চনার কারণে সরকারি কর্মীরা মমতা সরকারের উপর তিতিবিরক্ত। এবার আসি ইভিএমে। গণনার দিন নির্বাচন কমিশনের আধিকারিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন। তাদের উপস্থিতিতে এই একটি করে ইভিএমের সিল খোলা হবে। ইভিএমে একটা অ্যাড্রেস থাকে, মানে এটা কোন বুথ, কোন বিধানসভার, এ সমস্ত কিছুই লেখা থাকবে। সব কিছু মিলিয়ে সকলের সামনে সিল খোলা হবে। এই পর্যবেক্ষণটা করবেন আধিকারিকরা। এবার সম্পূর্ণ গণনা কেন্দ্রে এমনভাবে সিসি ক্যামেরা লাগানো হয়েছে যে ইভিএমে সিল খোলা থেকে একেবারে গণনা শেষ পর্যন্ত মানে ফল প্রকাশ পর্যন্ত গোটাটারই ভিডিওগ্রাফি হবে। এই ভিডিওটা আবার যত্ন করে রেখে দিতে হবে, যা সংরক্ষিত থাকবে। মানে পরবর্তীকালে কোনো অভিযোগ উঠলে যাতে দেখা যায় ভিডিওটা। স্পষ্ট নির্দেশ দিয়ে কমিশন
জানিয়ে দিয়েছে যে ক্যামেরা খারাপ ছিল এইসব কথা শোনা হবে না, তার জন্য আগে থেকেই চেক করা হচ্ছে, ক্যামেরার রিহার্সাল চলছে। এবং যদি কোথাও ক্যামেরা খারাপ হয় অন্য ক্যামেরা থাকবে, এবার কোথাও একটা ক্যামেরা থাকছে না, একাধিক ক্যামেরা থাকবে, সেই ক্যামেরা খারাপ হলে তাড়াতাড়ি বদলও করা যাবে। এবার বলি ইভিএম নিয়ে আসার নিয়ম। প্রথমে তো স্ট্রং রুম থেকে নিয়ে আসা হবে ইভিএম। গণনার বিষয়ে যাওয়ার আগে স্ট্রং রুম নিয়ে দু কথা বলে নেওয়া যাক। স্ট্রং রুম ঠিক ব্যাংকের লকার রুমের মতো, এখানে কোনো আলো জ্বলবে না। নির্দিষ্ট আধিকারিককে কোনো প্রয়োজনে স্ট্রং রুমে ঢুকতে হলে নির্দিষ্ট খাতায় নাম ধাম ইত্যাদি লিখে ঢুকতে হবে, এবং ঢুকতে হবে টর্চ নিয়ে, কারণ সেখানে কোনো আলো থাকবে না। কোনো একটা চাবি দিয়ে স্ট্রং রুম খোলা যাবে না। ব্যাংকের লকারের মতো ডবল লকের ব্যবস্থা আছে। আবার ফেরা যাক ইভিএমের গণনার বিষয়ে। ইভিএমের সিল এবং ট্যাগ ঠিক আছে কিনা এটা প্রথমে দেখবেন পর্যবেক্ষক, তারপর গণনা কর্মীরা এবং সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সকলে যখন হ্যাঁ বলবেন তখনই খোলা হবে। ইভিএমে একটা রেজাল্ট বলে বোতাম আছে, এই বোতামটা টিপলে জানা যাবে ভোট সংখ্যা, মানে মোট ভোট কত পড়েছে সেটা দেখাবে। কোন প্রার্থী, মানে 1 নম্বর প্রার্থী, 2 নম্বর প্রার্থী, কে কত ভোট পেয়েছেন সেটা দেখা যাবে। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি ইভিএমের পাশাপাশি ভিভিপ্যাটও থাকে। ভোট দেওয়ার সময় আপনি যে প্রার্থীকে বেছে নিলেন তার নাম কাগজের স্লিপে উঠে পড়ে। প্রতিটা ভোট পিছু একটা করে স্লিপ তৈরি হয়। সাধারণ যে নিয়ম রয়েছে সেখানে একটা বিধানসভা কেন্দ্রের মোট যে বুথ আছে সেই বুথের 5% ভিভিপ্যাট স্লিপ ইভিএমের ফলাফলের সঙ্গে মিলিয়ে দেখা হয়। যে ইভিএমে গড়মিল পাওয়া যায় সেটাকে আলাদা করে রেখে দেওয়া হয়। গণনা শেষে প্রয়োজন মতো সেই ইভিএম আর ভিভিপ্যাটের স্লিপ আবার মিলিয়ে দেখা হয়। এই 5% ক্রস চেকিংয়ের সময়ে বেশি গণ্ডগোল পাওয়া গেলে গণনা স্থগিত হয়ে যাবে। রাজনৈতিক দলগুলোর সম্মতিতে ব্যালট আর মেশিনের স্বচ্ছতা বজায় রাখতে এই 5%-এর হিসেবকেই মানদণ্ড ধরা হয়েছে। গণনা কেন্দ্রে যে নিয়ম তাতে দুটো গুরুত্বপূর্ণ ফর্ম থাকে, একটা হচ্ছে ফর্ম 17C আর একটা হচ্ছে ফর্ম 20। এই ফর্ম 17C এটা পূরণ করেছেন প্রিসাইডিং অফিসার, যিনি ওই ভোট কেন্দ্রে ছিলেন। যে বুথ থেকে ওই ইভিএমটা এসেছে সেই ইভিএমটা স্ট্রং রুমে পাঠানোর আগে পর্যন্ত ওই ফর্ম 17C পূরণ করে প্রিসাইডিং অফিসার লিখেছেন এখানে এত মোট ভোটার, এর মধ্যে ভোট দিয়েছেন এতজন, অতএব এই ইভিএমে এত ভোট রয়েছে। এবারে দ্বিতীয় অংশ একটা আছে, সেটা পূরণ করবেন গণনা পর্যবেক্ষক। ওখানে যিনি পর্যবেক্ষক আছেন তিনি এই ফর্ম 17C-তে পূরণ করবেন যে আগে প্রিসাইডিং অফিসারের দেওয়া তথ্য আর তার চোখের সামনে দেখা তথ্য মিলে গেল কিনা, মানে মোট ভোট কত সেটা একই দেখাচ্ছে কিনা। যদি দুটো হিসাব না মেলে তবে গণনায় অন্য কোনো গড়মিল আছে বলে ধরে নেওয়া হবে। বারবার যে কথাটা আমি বলছি, ফর্ম 17C-তে কন্ট্রোল ইউনিটে যে নাম্বারটা রয়েছে, বারবার যে কথাটা আমি বলছি, ফর্ম 17C-তে কন্ট্রোল ইউনিটে যে নাম্বারটা রয়েছে মেশিনের টোটাল বোতাম টেপার পর একই নম্বর ডিজিটাল ডিসপ্লেতে ওঠার কথা, সেটা একদম মিলিয়ে দেখে নেওয়া দরকার। এটা বিশেষভাবে কাউন্টিং এজেন্টদের দেখতে হবে। প্রতিটা ইভিএম গোনার পরে তার রেজাল্ট আর একটা ফর্মে লেখা হবে, এই জায়গাটাও বিশেষ গুরুত্বপূর্ণ। মমতা ব্যানার্জি ভিডিও করে বলেছেন এই লেখার সময় নাকি ভুল লেখা হতে পারে। এখন প্রশ্ন, এই ভুল লেখার ব্যাপারটা তিনি তুললেন কেন? তাহলে কি তৃণমূল এতদিন এই খেলাটাই করে আসছিল? আর আজকে সচেতনতা বাড়ছে বলে মুখ্যমন্ত্রী নিজেই বলে ফেললেন তার এই পুরনো কারসাজি, এমন প্রশ্ন উঠছে। এখন মমতা ব্যানার্জি যখন বলেই ফেলেছেন তখন নির্বাচনী এজেন্টদের একটা মুখ্য দায়িত্ব থাকবে এখানে। নির্বাচনী এজেন্টদের দেখতে হবে যাতে কোনোভাবেই ভুল সংখ্যা ফর্মে না লেখা হয়। এই ফর্মটি ভোট কর্মী এবং গণনা এজেন্টদের সই করতে হবে। কোনোভাবেই এই জায়গায় কোনো ঢিলা দেওয়া চলবে না। সম্পূর্ণ নিশ্চিত না হয়ে ফর্মে সই করা উচিত নয়। ফর্মে একটা রিফিউজ টু সাইন বলে একটা ঘর থাকে, দেখতে হবে গণনা কর্মী যেন সেই জায়গাটা ব্যবহার না করেন। এই গুরুত্বপূর্ণ কাজে কোনো রকম চাপ সৃষ্টি করা হলে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। এবার হচ্ছে ফর্ম 20। এই যে ফর্ম 20, এটা হচ্ছে ভোট গণনার চূড়ান্ত ফলাফলের ফর্ম, যাকে বলা হয় ট্যাবুলেশন সিট। সব ইভিএম গোনা হয়ে গেলে এই ফর্মটা পূরণ করা হয়, মানে এখানে পুরো কেন্দ্রের প্রতিটি প্রার্থী প্রতিটি বুথ থেকে কত ভোট পেয়েছেন সব একসঙ্গে লেখা থাকে।
এখান থেকে জানা যায় প্রতিটি ভোট কেন্দ্র অনুযায়ী বুথ অনুযায়ী ভোটের হিসাব, বুথ অনুযায়ী ভোটের হিসাব এই ফর্ম 20 থেকেই পাওয়া যায়। এই সংখ্যাগুলো যোগ করেই একটা বিধানসভা কেন্দ্রের ফলাফল নির্ধারণ করা হয়। এই পয়েন্টেও ভুল সংখ্যা লেখা হতে পারে, তাই ফর্ম 20 ভরার সময়ও কাউন্টিং এজেন্টদের বিশেষ নজর রাখতে হবে যাতে এখানে সঠিক সংখ্যায় লেখা হয়। এই যে প্রতিটি সময় ফর্ম 20-তে কী লেখা হচ্ছে এই লেখার কারচুপি ধরাটাই হচ্ছে সবথেকে বড় কাজ। এটাই কিন্তু আসল হিসেব। এখানে বিরোধীদের খুব সতর্ক থাকতে হবে কোনোভাবে যেন ফল বদলে না দেওয়া হয়। তাই কাউন্টিং এজেন্টদের যে কাজটা হয় সেটা হচ্ছে প্রতিটি বুথ ধরে কোন প্রার্থী কত ভোট পেলেন সেটা লেখা, শুধু নিজেরটা নয়। একজন নির্দল প্রার্থী 2টি ভোট পেয়েছেন সেটাও লেখা, কারণ সেই যোগফলটা মোট প্রদত্ত ভোটের সঙ্গে না মিললে বুঝতে হবে কোথাও গণ্ডগোল আছে। আবার গতবার একাধিক অভিযোগ এসেছিল শাসক দলের যেখানে 80%-এরও বেশি ভোট পাওয়ার কথা সেগুলোতে আগে গণনা শুরু করা হয়েছিল উদ্দেশ্য প্রণোদিতভাবে, যাতে প্রথমেই দেখানো যে বিজেপি পিছিয়ে রয়েছে। এভাবেই এজেন্টদের কাউন্টিং হল ছাড়তে বাধ্য করা হয়। এবারেও তাই খুব সতর্ক থাকতে হবে। শেষ পর্যন্ত এজেন্টদের থাকতে হবে কাউন্টিং হলে। নিয়ম অনুযায়ী যে কোনো কাউন্টিং হলে বেঞ্চ পাতা থাকে। প্রথম সারিতে জাতীয় দল বসবে, তৃণমূল প্রথম সারিতে ঠাঁই পাবে না, কারণ ওরা জাতীয় দল নয়। সব ক্ষেত্রেই বিজেপি থাকবে। একের বেশি জাতীয় দল থাকলে তখন অক্ষর দেখা হবে, এখানে বিজেপি এগিয়ে থাকবে, কারণ বিজেপি শুরু হচ্ছে বি অক্ষর দিয়ে। এই বিশেষ অধিকার যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেটা নিশ্চিত করতে হবে। গণনা কেন্দ্রে এজেন্টদের হুমকি, হুঁশিয়ারি, বাইরে বেরুলে দেখে নেব, এসব অনেক কথাই শুনতে হবে। তবে এসবকে পাত্তা না দিয়ে শেষ পর্যন্ত থাকতে হবে। কোনো অভিযোগ যদি কিছু ওঠে সঙ্গে সঙ্গে বলতে হবে যে এটা ভুল হচ্ছে। শেষ রাউন্ড গণনা না হওয়া পর্যন্ত কেউ যেন বেরিয়ে না আসেন। মাঝপথে বেরিয়ে গেলে পুরো প্রক্রিয়া শেষ। একটা বুথের কারচুপিতেই বদলে যেতে পারে সম্পূর্ণ ফলাফল। সতর্ক নজরদারি রাখতে নিজেদের খাতায় আলাদা করে রাউন্ড ওয়াইজ ট্যালি রাখতে হবে। রিটার্নিং অফিসারের ঘোষণার সঙ্গে সঙ্গে সেটা মিলিয়ে নিতে হবে। আর যদি কোনো বাধা, যদি কোনো ভীতির পরিবেশ তৈরি হয়, সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং সেই সঙ্গে কমিশনের আধিকারিকদের জানাতে হবে এবং উচ্চস্বরে চিৎকার করে বলতে হবে যাতে সবাই শুনতে পায়। পরীক্ষার ঘন্টা বেজে গেলে খাতা জমা দিয়ে দিতে হয়। এখানে কিন্তু সেরকম কোনো নিয়ম বা বিষয় নেই। এখানে গণনা চলবে যতক্ষণ না নিশ্চিত হচ্ছেন। সংখ্যা বিষয়ে নিশ্চিত না হলে সাইন করার কোনো দরকার নেই। আমি আরও একবার রিপিট করছি, নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনোভাবেই সাইন কেউ করবেন না এবং গণনা কেন্দ্র ছাড়বেন না। অনেক চাপ, অনেক টোন, অনেক টিটকিরি, অনেক হুমকি, অনেক হুঁশিয়ারি সব কিছুই আসবে, কিন্তু তার মধ্যেও কাজ করতে হবে। কারণ মনে রাখবেন, এটা বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার ভোট। মানুষ যে রায় দিয়েছে সেই রায়কে রক্ষা করা ও সামনে আনার গুরু দায়িত্ব রয়েছে কাউন্টিং এজেন্টদের হাতে। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।